আসসালামু আলাইকুম। আমরা পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গতি চ্যাপ্টারে কিছু রাশি এর সংজ্ঞা এবং এদের সম্বন্ধে একটা ক্লিয়ার কনসেপ্ট নিব। দেখো, আজকে আমরা শুরু করতে চাচ্ছি। প্রথমে একটা শব্দ আছে যেটা হলো দূরত্ব। এর সাথে কম্পেয়ার করে আমি একসাথে দুইটা বিষয় পড়ব। আমরা প্রথম এই যে পদার্থবিজ্ঞানের ক্লাস 1-এ পড়ছিলাম যে দূরত্ব যে রাশিটা আছে এটি আসলে স্কেলার রাশি। এটি আসলে স্কেলার রাশি। আর সরণ যে রাশিটা আছে এটি মূলত একটা ভেক্টর রাশি। এ থেকে আমার কথা হলো, তুমি বুঝতে পারবা দূরত্ব নিয়ে যদি কোনো কথা বলতে যাও তাহলে এখানে শুধু মান বিষয়টা মাথায় রাখতে হবে। আর সরণ ব্যাপার যেখানে আছে সেখানে মান এবং দিক এই দুইটা বিষয় কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো দূরত্ব বিষয়টা আসলে কি? দূরত্ব হলো দুইটা জায়গার মধ্যবর্তী ডিস্টেন্স, যেটা বলতে পারি। মনে করো এই এ বিন্দুতে একটি লাল পিঁপড়া আছে, সে এখান থেকে ঘুরে 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 বি বিন্দুতে গেল। এখানে কি ঘটনা ঘটছে? এখান থেকে যে পিঁপড়াটা এ বিন্দু থেকে ঘুরে ঘুরে বি বিন্দু পর্যন্ত গেল, এখানে কি ঘটনাটা ঘটছে? এক, সময়ের পরিবর্তন ঘটছে। এই এ থেকে বিতে যেতে সময় লাগছে কিংবা সময় পরিবর্তন করছে। এবং এই পিঁপড়াটা এ বিন্দুর সাপেক্ষে এখান থেকে সরে গিয়ে সে বি বিন্দুতে গেছে। তাহলে পারিপার্শ্বিক সাপেক্ষে এই পিঁপড়া মানে বস্তুর অবস্থানে পরিবর্তন করছে। তাহলে আমরা এখানে যদি বলতে চাই কি ঘটনা ঘটছে, এক নাম্বার বলছি আমরা সময়ের পরিবর্তন ঘটছে। সময়ের পরিবর্তনের সাথে সাথে দুই নাম্বার, এই পিঁপড়াটা এর থেকে বিতে গেছে। তাহলে এটা যদি তার আদি অবস্থান ধরি বা এটা যদি একটা নির্দিষ্ট দৃঢ় প্রসঙ্গ কাঠামো ধরি, তাহলে আমরা বলতে পারি পারিপার্শ্বিক সাপেক্ষে। পারিপার্শ্বিক সাপেক্ষে এখানে কে কে এখান থেকে সরে গেছে বলছি, আমার উদাহরণ অনুযায়ী পিঁপড়া এখান থেকে সরে গেছে। তাহলে পিঁপড়া হলো একটা বস্তু, বা এখানে বলতে চাচ্ছি পিঁপড়াকে আমি কোনো বস্তু। তাইলে আমরা এবার এইটুকুর কথায় একত্রিত সাজিয়ে যদি সংজ্ঞা বলি, তাহলে আমরা বলবো সময়ের পরিবর্তনের সাথে সাথে পারিপার্শ্বিক সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের দূরত্ব। অবস্থানের পরিবর্তনই দূরত্ব। তাহলে আমরা বলতে চাচ্ছি দূরত্ব সংজ্ঞাটা, সেটা আবার বলতেছি, সময়ের পরিবর্তনের সাথে সাথে পারিপার্শ্বিক সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে তাহলে সেটাই দূরত্ব। তো দূরত্বের মান কোনটুকু হবে? এখানে যা আছে সমস্ত কিছু যোগ করলে যা হবে সেটা হবে দূরত্বের মান। এখন সরণ এর সংজ্ঞাটা কি বলবো? সরণের ক্ষেত্রে আমরা আগে বলছি মান এবং দিক আছে। তাহলে আমি প্রথমে একটা জিনিস বলতে চাচ্ছি, নির্দিষ্ট দিকে শব্দের পর এইখানে আমি কি করলাম জানেন? এই যে আমাদের যা লিখছিলাম, সময়ের পরিবর্তনের সাথে সাথে পারিপার্শ্বিক সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনে দূরত্ব লিখছিলাম না? তাহলে আমরা এই কথা লিখবো নির্দিষ্ট দিকে যুগ, এখানে যা আছে তাহলে তখন বলবো পরিবর্তনই। দ্যাট মিন্স আমি বলতে চাচ্ছি পরিবর্তনই সরণ। এইখানে ছিল দূরত্ব আর এইখানে হলো আমার সরণ। সংজ্ঞাটা যদি বলি, নির্দিষ্ট দিকে সময় পরিবর্তনের সাথে সাথে পারিপার্শ্বিক সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনই সরণ। তাহলে দেখা যাচ্ছে এইখানে যে সরণের ক্ষেত্রে এই দিক আর বাকি যেটুকু আমি পাইছি এইটুকু সব হলো মান। তাহলে সরণের ক্ষেত্রে মানও আছে আর দিকও আছে। যদি একটা এক্সাম্পল দেই, এরকম ভাবে মনে করো এটা তোমার স্কুল আর এটা তোমার বাসা, হোম। স্কুল এবং বাসা। স্কুল থেকে তুমি বের হলে এভাবে ঘুরে 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 তুমি বাসায় গেলে। তাহলে আমি মনে করলাম এইখান থেকে এই বিন্দুটা বি বিন্দু, এটা মনে করলাম সি বিন্দু, এটা ডি বিন্দু, এটা মনে করো ই বিন্দু, আর তোমার স্কুলটা হলো এ বিন্দু। তাহলে আমার গল্প অনুযায়ী এই এ বিন্দু যদি এটা ধরি, এ বিন্দু স্টার্টিং পয়েন্ট, এ বিন্দু এইখান থেকে ঘুরে ঘুরে এখানে গেছো এ বি, আবার এইখান থেকে বি ঘুরে ঘুরে সি তে গেছো তাহলে বি সি, যোগ সি বিন্দুতে ঘুরে ঘুরে ডি তে গেছো তাহলে সি ডি, যোগ ডি থেকে ই পর্যন্ত গেছো তাহলে ডি ই। যা আছে সমস্ত পথ মিলাই হবে দূরত্ব। তার আদি অবস্থান থেকে স্কুল থেকে তুমি তোমার বাসায় চলে গেছো, তাহলে স্কুল থেকে বাসা যাওয়ার পথে যে রাস্তাতে গেছো সমস্ত পথ হলো তোমার দূরত্ব। কিন্তু যদি এটা আমি বলি স্কুল থেকে সরাসরি পশ্চিম দিকে তোমার বাসা, তাহলে তোমার এখানে সরণ কি হবে? তাহলে এখানে সরণ হবে শুধু এ থেকে ই পর্যন্ত, অর্থাৎ আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব।
তাহলে সিম্পলি চিত্র থেকে দূরত্ব এবং সরণের মধ্যে আমরা পার্থক্য তৈরি করতে পারলাম। আমি রিপিট করতেছি, দূরত্ব হলো একটি স্কেলার রাশি আর সরণ হলো একটি ভেক্টর রাশি। এই শব্দ দুটো থেকে আমরা আগে থেকে একটা ধারণা নিব যে এখানে গল্পটা যা আসবে শুধু মান বোঝাবে, আর এখানে গল্পটা মানও থাকবে, দিকও থাকবে। সংজ্ঞা বলা হয়েছে যেটা সত্য, সময়ের পরিবর্তনের সাথে সাথে পারিপার্শ্বিক সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থানে পরিবর্তন ঘটে তাহলে সেটা হলো দূরত্ব। এগেন আমরা এইখানে সংজ্ঞা দেই, নির্দিষ্ট দিকে সময়ের পরিবর্তনের সাথে সাথে পারিপার্শ্বিক সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থানে পরিবর্তন ঘটে তাহলে সেটা সরণ। এখন ফিজিক্সের প্রত্যেকটা রাশির ক্ষেত্রে কিছু কমন আমরা পড়ালেখা করব। যেমন সরণের এসআই একক কি? এসআই একক কি? এসআই একক হলো মিটার। তাহলে দূরত্বের এসআই একক কি? স্যার দূরত্বের এসআই একক হলো মিটার। মিটার সংক্ষেপে প্রকাশ করলে আমরা শুধু এম দ্বারা প্রকাশ করতে পারি, মিটার। তাহলে দূরত্বের মাত্রা কি স্যার? দূরত্বের মাত্রা হলো, দূরত্ব এক প্রকার দৈর্ঘ্য, ইংলিশে লেন্থ বলা হয়, আদি অক্ষর এবং ক্যাপিটাল লেটার। তাহলে সরণের মাত্রা কি স্যার? সরণের মাত্রা হলো এর এক প্রকার দূরত্ব বা একটা দৈর্ঘ্য, এই জন্য এল দ্বারা প্রকাশ করা হয়েছে। তো দেখা যাচ্ছে এর একক যা এর একক তাই, এর মাত্রা যা এর মাত্রা তাই, শুধু পার্থক্য এটি স্কেলার রাশি অর্থাৎ মান আছে, এটা ভেক্টর রাশি আর দিক আছে। ওকে, এখন একটা প্রশ্ন করি যে খ নাম্বার পরীক্ষায় এরকম প্রশ্ন থাকে যে কোনো বস্তুর সরণ 10 মিটার উত্তর দিকে বলতে কি বুঝো? উত্তর দিকে বলতে কি বুঝো, এরকম একটা কোশ্চেন আমার রইল। তো এই প্রশ্নের উত্তর যদি আমরা দিতে চাই, প্রথমে আমরা সংজ্ঞা দিব সরণ কাকে বলে। আমরা বলবো যে নির্দিষ্ট দিকে সময়ের পরিবর্তনের সাথে পারিপার্শ্বিক সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনই সরণ। পরে বলবো কোন বস্তুর সরণ 10 মিটার উত্তর দিকে বলতে বুঝি বস্তুটি তার আদি অবস্থান থেকে বস্তুটি তার আদি অবস্থান থেকে 10 মিটার উত্তর দিকে সরে গেছে। 10 মিটার উত্তর দিকে সরে গেছে। দেখা যাচ্ছে এই প্রশ্নের উত্তরে কোন বস্তু সরণের মান 10 মিটার উত্তর দিকে বলতে বুঝি বস্তুটি তার আদি অবস্থান থেকে 10 মিটার উত্তর দিকে সরে গেছে। এখানে সময়ের পরিবর্তন ঘটছে, আদি অবস্থান মানে পারিপার্শ্বিক অবস্থা বলছি। তাহলে আমরা কিছু এমসিকিউ আমাদের এসএসসি পরীক্ষা বা অ্যাডমিশন টেস্টে খুবই গুরুত্বপূর্ণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় এরকম প্রশ্ন থাকে যে সরণের মান বস্তুর গতিপথের উপর নির্ভর করে না। সরণের মান বস্তুর গতিপথের উপর নির্ভর করে না, ব্যাখ্যা করো। নির্ভর করে না, ব্যাখ্যা করো। সরণের মান বস্তুর গতিপথের উপর নির্ভর করে না, ব্যাখ্যা করো। তাহলে আমরা এটা একটা উদাহরণের সাথে বলতে চাচ্ছি। মনে করো তুমি বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি ময়মনসিংহে আসো। এইখান থেকে তুমি ঘুরে ঘুরে বিভিন্ন রাস্তা ধরে ঘুরে 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 ঢাকা ইউনিভার্সিটি গেলে, তাহলে এটা যদি আদি অবস্থান হয় বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি, এটা যদি তোমার শেষ অবস্থান হয় ঢাকা ইউনিভার্সিটি, তাহলে তুমি কতটুকু রাস্তা অতিক্রম করছো দূরত্ব বলা হয়। তাহলে এখানে সমস্ত জায়গা তোমাকে হিসাব করতে হবে। আর যদি এটা সরণ হয় তাহলে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি আদি অবস্থান এবং ঢাকা ইউনিভার্সিটির শেষ অবস্থান, এই যে মাঝখানে সরণ রেখা টানলাম এইটুকু দূরত্ব মানটাই হবে সরণের মান, অর্থাৎ আদি অবস্থানে শেষ। তখন এই যে বাঁকা পথ এদিকে গেছো, তুমি এদিকে গেছো, এদিকে গেছো, এইগুলা কাউন্ট হবে না, এগুলা গণনায় আসবে না। এ বিন্দু থেকে তুমি বের হয়ে ঘুরে 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 বি বিন্দুতে আসলা বিভিন্ন পথ দিয়ে, অনেকটা রাস্তা। কিন্তু যদি সরণ বলা আদি অবস্থানে শেষ অবস্থান বি, তাহলে এর থেকে বি এর মানটাই হবে সরলরৈখিক মানটাই হবে সরণের মান। ক্লিয়ার আমরা? অর্থাৎ এই গতিপথের উপর এটা নির্ভর করলো না। কিছু এক্সাম্পল আছে। মনে করো এটা একটা বৃত্তাকার পথ, এইখানে আমি বিন্দু ধরলাম, এই বিন্দুটাকে ধরলাম আমার স্টার্টিং পয়েন্ট, এ বিন্দু বৃত্তাকার পথ। এই বৃত্তের এটা ব্যাসার্ধ ধরলাম আমি 5 মিটার।
এখন এই বৃত্তে তুমি এই এ বিন্দু থেকে ঘুরে 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 আবার এ বিন্দুতে আসলা, অর্থাৎ একবার ঘুরলা সম্পূর্ণ বৃত্তটা, তাহলে তোমার সরণ কত? আদি অবস্থান ছিল এ বিন্দু, শেষ অবস্থান এ বিন্দু, তাহলে একবার এ সরণ হবে তোমার 0, কারণ তুমি যে জায়গায় ছিল সেই জায়গায় আছে। এখন যদি বলা হয় এই বৃত্তাকার পথটা তুমি টোটাল 2.5 পাক ঘুরলা, তাহলে সরণ কত হবে? তাহলে এইখান থেকে যদি ঘুরে আমি এই জায়গায় আসি একবার, সরণ 0 হবে। আবার যদি এইখান থেকে ঘুরে এইখানে আসি আরো একবার, তোমার সরণ হবে 0। তাহলে তোমার দুইবারে সরণ কিন্তু 0 আসতেছে, দুইবারে সরণ হচ্ছে তোমার 0। এখন দেখো এখানে হাফ আছে, তাহলে এইখান থেকে ঘুরে ঘুরে তোমার এই জায়গায়, মনে করো আমি বি বিন্দুতে গেলাম, তাহলে আদি অবস্থান এ, শেষ অবস্থান বি, এ এবং বি এর মধ্যবর্তী দূরত্ব তোমার হলো সরণের মান। যেহেতু এটা একটা বৃত্ত, অর্থাৎ এইখান থেকে এই দূরত্ব 5 মিটার, তাহলে কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত দূরত্ব 5 মিটার, কারণ বৃত্তের ব্যাসার্ধ সমান হয়, এইটাও 5 মিটার। তাহলে এই ক্ষেত্রে সরণ হবে কত? 5 এবং 5, তাহলে আড়াই পাকে সরণ হবে তোমার 10 মিটার। আড়াই পাকে সরণ হবে কত? 10 মিটার। তাহলে এই উদাহরণ থেকে আমরা খুব সহজে বুঝতে পারলাম সরণের মানটা গতিপথের উপর নির্ভর করে না। কিংবা এমসিকিউতে এরকম প্রশ্ন আসে যদি, যে 5 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার পথে আড়াই পাক ঘুরলে তোমার সরণ কত হবে, তাহলে সেখানে পেলাম 10 মিটার। যদি আড়াই পাক না বলে এরকম বলে 2 সমস্ত 4/1 পাক, অর্থাৎ প্রথম 2 পাকের সরণ 0, তো এটা সবসময় পূর্ণ পাক যদি হয়, সম্পূর্ণ যদি করে, তাহলে অবশ্যই সরণের মান 0 হবে। পরবর্তীতে বলছে এই বৃত্তাকার পথটা 4/1 পাক ঘুরছে, তাহলে তুমি যদি এই বৃত্তটাকে 4টা ভাগ করো বোঝার স্বার্থে, মনে করো এটা তোমার 1 ভাগ, এটা আরেক ভাগ, এটা আরেক ভাগ, এটা 1 ভাগ, 4 ভাগ। তাহলে তুমি বলছো 4/1 ভাগ গেছো, তাহলে এইটা যে তুমি এ বিন্দু ধরছো, মনে করো এ থেকে এইখানে বি বিন্দু পর্যন্ত তুমি গেছো, তাহলে এ থেকে বি এর মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব আমাকে বের করতে হবে। কারণ 4/1 বলতে এইটুকু বোঝায়, এইখান থেকে এখানে গেলে 1 ভাগ হয়, আবার এইখান থেকে এখানে আসলে 1 1 2 ভাগ হবে, আর এইখান থেকে ঘুরে ঘুরে এখানে আসলে 3 ভাগ, আর এখানে 4 ভাগই হবে। তাহলে আমাদের এখন প্রশ্ন হলো শুধুমাত্র 1/4 পাকের সরণ কি হবে? 1/4 পাকের সরণ কি হবে? 1/4 পাকের সরণ হবে, আমরা যদি পিথাগোরাস উপপাদ্য জানি, এটা একটা সমকোণী ত্রিভুজ হইছে, এখানে যদি একটা বিন্দু আমি বিবেচনা করি ও বিন্দু, তাহলে আমরা লিখতে পারি AB হলো তার অতিভুজ, তাহলে লিখতে পারি AB স্কয়ার সমান সমান OA স্কয়ার প্লাস OB স্কয়ার। তাহলে শুধু AB ইজ ইকুয়াল টু যদি মান বাই করতে পারি, এটা আমরা বর্গমূল করে দিতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমরা মান বসাবো 5 এর স্কয়ার যোগ 5 এর স্কয়ার, এটা করলে √50 হবে, আর বর্গমূল করলে 7.0718 সামথিং, এরকম একটা মান আমাদের আসবে। তাহলে সরণের মান আমরা পেয়ে গেলাম। ওকে, এই প্রশ্নটা যদি পরীক্ষার হলে এরকম আসে যে বৃত্তাকার পথে পিঁপড়াটি 4 সমস্ত 4/3 পাক ঘুরলে সরণ কত হবে? মনে করো এ বিন্দু থেকে তুমি যাত্রা শুরু করছো, 1 পাকে তোমার সরণ হবে 0, অনুরূপভাবে 2 পাকে সরণ হবে 0, এবং আরেকটা পাক বললে 0, আরেকটা পাক বললে 0, সম্পূর্ণ ঘুরে আদি অবস্থান শেষ অবস্থান এক জায়গায় আসলে সরণ 0 হবে। তাহলে টোটাল 4 পাকে সরণ হবে 0, 4 পাকে সরণ হবে কি? 0। আচ্ছা স্যার, এখন বলছে 4/3। আগে আমি বলছিলাম প্রশ্নের ভিতরে 4/1, তখন এই বিন্দু আইছে, এখন বলা হয়েছে 4/3, তাহলে এই বস্তুটা ঘুরে 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 এই বিন্দুতে আসবে। মনে করলাম এটা এ, এটা বি, এটা সি, এবং এটা আমাদের ডি। তাহলে আজকে সরণের মানটা হবে আমার এডি, আজকে সরণের মানটা হবে আমার কি? এডি। তাহলে 4/3 পাকে যদি আমরা সরণ নির্ণয় করতে চাই, 4/3 পাকে সরণ নির্ণয় করতে চাই, তাহলে আমাকে এডি এর মান বাই করতে হবে। এটাও একটা খেয়াল করে দেখো, সেম এইদিকে এই পাশে ছিল সমকোণ ত্রিভুজটা, এখন এই পাশে সমকোণ ত্রিভুজটা, আমরা এটা এখন কাউন্ট করব। তাহলে এডি সমান সমান আমরা লিখতে পারি বর্গমূল এরকম ভাবে ও স্কয়ার প্লাস ওডি স্কয়ার, রাইট? তাহলে ও এর মান কত? ও এর মান হলো 5, আজকে উদাহরণ এটাও 5, এটাও স্কয়ার, এর স্কয়ার, তাহলে বর্গমূল করলে আমাদের √50 আসবে, এবং এটা বর্গমূল করলে 7.0718 এটা একটা মান আসবে। তাহলে আমরা সরণের মান এইখানে আমরা গাণিতিকভাবে শিখতে পাইলাম। যদি পরীক্ষা এরকম একটা প্রশ্ন রাখা দেয় যে এই বৃত্তাকার পথে, দেখো যে 5 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তাকার পথে 5 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার পথের 4 সমস্ত 4/1 পাক ঘুরলে দূরত্ব ও সরণের পার্থক্য কত? দূরত্ব ও সরণের পার্থক্য কত বা নির্ণয় করে, এরকম যদি একটা মান আসে, প্রশ্ন আসে,
তাহলে আমি অলরেডি এই প্রশ্নের আগে একটা বিষয় বলছি, যদি 4 বার ঘুরে তাহলে পূর্ণ হবে, এখান থেকে টোটাল 4 বার বললে স্মরণ হবে শূন্য, অর্থাৎ একবার একবার দুইবার করে যদি এরকম বলি একবারে শূন্য, অতএব 4 বারে শূন্য ইন্টু 4, দ্যাট মিনস ওইভাবে না, ওই 0 মিটারই হলো, 4 বারে শূন্য। এখন বলছে 4 সমস্ত 4 ভাগে স্মরণ কত, তাহলে আমাদের 1/4 ভাগে স্মরণ যা আসছে, তাহলে রেজাল্ট কত হবে 7.0718, যেহেতু মানটা 5 এই প্রশ্নের মতো আগে যে एग्जांपल দিয়েছি সেটাও 5, তাহলে 1/4। তাহলে আমরা এইখান থেকে একটা বিষয় দেখতে পেলাম, প্রথম এক পাকে স্মরণ শূন্য, এক পাকে স্মরণ শূন্য, অনুরূপভাবে এরকম যদি 4 বার ঘুরেন 4 পাকে স্মরণ কি হবে আপনার শূন্যই হবে, কারণ 4 ভাগে পূর্ণ। এখন প্রশ্ন হলো আমার পরেরটা যে 1/4 পাকে স্মরণ কি, তখন আমি বলছি আপনার চিত্র আঁকাইছিলাম এরকম ভাবে যে এবি এর মান বাই করছিলাম, এবি এর মান বাই করে পাইছি 7.0718 মিটার। তাহলে আমি সরাসরি বলতে পারি ফাইনালি 4 সমস্ত 1/4 পাকে স্মরণ 7.0718 মিটার। ওকে স্যার, তাহলে এখন দূরত্বটা কি, দূরত্বের ক্ষেত্রে কিন্তু বলছিলাম সে যতটুকু রাস্তা গেছে সমস্ত রাস্তায় কিন্তু আমাদের কাউন্ট করতে হবে। এখন এই পিঁপড়াটা যে এইখান থেকে শুরু করে একবার এই পর্যন্ত আসছে, তাহলে একবার ঘুরছে, একবারে তার দূরত্বটা কি হবে, একবারে দূরত্ব হবে বৃত্তের পরিধি সমান, বৃত্তের পরিধির সূত্র কি, বৃত্তের পরিধির সূত্র হলো 2πr। আজকে আমার ঘুরছে কতবার, আজকে ঘুরছে 4 সমস্ত, আপনার আজকে ঘুরছে 4 সমস্ত 4 ভাগের একবার, তো 4 সমস্ত 4 ভাগের আপনার দূরত্ব কত হবে, অতএব 4 সমস্ত 4 ভাগের 1 ভাগ যদি ঘুরে, এত ঘুরে, তাহলে সেই ঘুরানোর দূরত্ব কত হবে, একবারে যা হয়েছে আপনার 2πr ইনটু আপনার এই 4 সমস্ত 4 ভাগের 1, এটা আমাদের রেজাল্টে আসতে হবে। তাহলে আমরা এখানে 2πr 4 সমস্ত 4 4 16 আর 1 17, যদি আমরা এখানে 2 দা কাটি তাহলে হবে 2, তাহলে লিখতে পারি πr ইনটু 17/2। আমরা একটা কাজ করতে পারি, পায়ের মান 3.1416, আর এর মান 5 আছে এবং 2 দা যদি 17 ভাগ করি 9.5, তাহলে এখানে একটা মান আসবে, এখানে যে মানটা আসবে সেই মান থেকে আমাদের এই মান বিয়োগ করলে আজকের এই প্রশ্নে পাওয়া যাবে। তাহলে দূরত্বের ক্ষেত্রে যতটুকু রাস্তা গেছে সমস্ত কিছু করতে হবে। তাহলে আমরা এই উদাহরণ থেকে খুব সহজে বুঝলাম, এখানে ক্যালকুলেশন চাপলে একটা মান আসবে, সেই মান থেকে এই মানটা বিয়োগ করলে এই প্রশ্নের উত্তর পাওয়া যায়। দেখো এখন যদি এরকম একটা এমসিকিউ আসে, এই যে একটা বৃত্তাকার পথ আছে, এ বিন্দু দিল আর এখানে মনে করো বি বিন্দু দিল, এখানে সি বিন্দু, এখানে ডি বিন্দু, এখানে তোমাকে প্রশ্ন করলো যদি একটা বস্তু, স্পেসিফিকলি মনোযোগ দিয়ে শুনেন, যদি প্রশ্ন করে বসে এ বিন্দু থেকে কেউ যাত্রা শুরু করলো, তাহলে কোন বিন্দুতে স্মরণের মান সবচেয়ে বেশি হবে, একটা অপশন রাখছে এরকম ভাবে এ বিন্দুতে বেশি হবে, আরেকটা অপশন রাখছে মনে করেন বি বিন্দুতে বেশি হবে, আরেকটা অপশন রাখছে সি বিন্দুতে বেশি হবে, আরেকটা অপশন রাখছে আপনার ডি বিন্দু বেশি বলছে, কিন্তু এ বিন্দুতে যাত্রা শুরু করে, আপনি খেয়াল করেন এইখান থেকে ঘুরে 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 যদি আবার এইখানে আসে স্মরণ হবে শূন্য, তাহলে এ বিন্দুতে আসলে স্মরণ শূন্য। আর একটা জিনিস এইখানে যদি যায় বি বিন্দুতে যে যায় তাহলে স্মরণ হবে এবি, আপনি একটু খেয়াল করেন বোঝা যাবে স্মরণ হচ্ছে এবি, তার মানে এই যে এইটুকু। যদি সি বিন্দুতে যায় তাহলে স্মরণ হবে এসি, তাহলে দেখা যাচ্ছে এবির তুলনায় এসি এর মানটা বড়, এই শূন্যর চাইতে এবি বড়, আর এবি থেকে আবার দেখলাম আমি এসি বড়, তাহলে এটা আমি কেটে দিলাম, আবার সি বিন্দুটা রাখলাম। এখন যদি ডি বিন্দুতে আসে তাহলে এবি হবে, তাহলে এই এডির চাইতে এসি বড়, তাহলে সঠিক উত্তর হলো সি বিন্দু, সঠিক উত্তর হলো কি আমার সি বিন্দু। আমরা অঙ্ক না করে ক্যালকুলেশন না করে বিষয়টা আনসার দিলাম। আমার প্রশ্নটা রিপিট করি যেহেতু লিখি না, যদি এরকম একটা বৃত্তাকার পথ দেয় বা বলে কোন বিন্দু থেকে যাত্রা শুরু করছে, এই বিন্দু থেকে যাত্রা শুরু করে, এরকম ছবি থাকে যে কোন বিন্দুতে সর্বোচ্চ পরিমাণ স্মরণ হবে, সেক্ষেত্রে আমরা দেখলাম এই জায়গা থেকে ঘুরে ঘুরে যদি বি বিন্দুতে হয় স্মরণ হবে এবি, মানলাম এবি একটা মান। আবার যদি এখান থেকে ঘুরে ঘুরে সি পর্যন্ত আসে তাহলে এই এবি এর তুলনায় এস এর মানটা অনেক বড়, তাহলে এবি আনসারটা হবে না বা বি বিন্দু আনসারটা হবে না। এখন যদি এটা ঘুরে ঘুরে ডি বিন্দুতে আসে তাহলে এই এডি এর চাইতে স্মরণের মান বলছি আদি অবস্থা না শেষ অবস্থা, এডি এর চাইতে এসিটা বড়, তাই এসি আনসারটা সঠিক রয়ে গেল। যদি এখান থেকে ঘুরে ঘুরে আবার এ বিন্দুতে আসে স্মরণ হবে শূন্য, তাই আমার কথা হলো এসি হলো আনসার, অর্থাৎ সি বিন্দু হলো আনসার। একটা পড়া শুরু করবো, একটা হলো দ্রুতি আর একটা হলো ব্যাক। দেখো আমি লিখতে চাচ্ছি দ্রুতি বিষয়টা, দ্রুতি আর একটা ব্যাক।
বলতে পারো এটা দুই পাশে লেখলেন কেন? এই পাশে যে গল্পগুলো করতেছি আজকে আমি এগুলো সব স্কেলার রাশি গল্প, আর এই পাশে যে গল্পগুলো বলবো বুঝে সেগুলো ভেক্টর রাশি গল্প। দ্রুতি দেখো, তোমরা বন্ধুরা যদি একসাথে হাঁটো তখন এক বন্ধু আরেক বন্ধুকে বলে এই দ্রুত হাঁট, তাড়াতাড়ি যাইতে হবে। তার মানে এই বিষয়টা কি হচ্ছে, একটা জায়গায় তুমি আসছো, এই জায়গা থেকে তুমি আরেক জায়গায় যাবা, এই মাঝখানের জায়গাটা কি? এই মাঝখানের জায়গাটা হলো দূরত্ব। এখন যদি বলা হয় তুই দ্রুত দ্রুত হাঁট বা তুই দ্রুত চলাচল কর, এটা মানে কি? এই জায়গাটুকু তোমাকে বলছে তুমি কম সময়ে যাও। তার মানে দূরত্বকে সময় দিয়া যদি একটা সম্পর্ক তৈরি করি তাহলে দ্রুতি আসবে। দ্রুতি শব্দটা আমি সংজ্ঞায়িত করতে চাচ্ছি, এই গল্পটা জাস্ট মেমোরাইজ করার জন্য বললাম যে দ্রুত হাঁটো। দ্রুত হাঁটো মানে বলতে চাচ্ছি একটা জায়গা তোমাকে একটা কম সময়ের মধ্যে কভার করতে হবে। তাহলে সময় এবং দূরত্ব সম্পর্ক থেকে দ্রুতি বিষয়টা হবে। দ্রুতিটা কি? তাহলে আমরা বলতে পারি এরকম ভাবে, একক সময়ে বস্তু যে দূরত্ব অতিক্রম করে, একক সময় বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকে দ্রুতি বলে। এখন যদি এর পাশে তুমি আরো কিছু সাজুগুজু করে কথা বলতে চাও এরকম ভাবে, সময়ের পরিবর্তনের সাথে সাথে পারিভাষিক সাপেক্ষে কোনো বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে দ্রুতি বলে। তাহলে আমি যদি আজকের এই চিত্রটা ধরলাম, এই জায়গা থেকে এ বিন্দু থেকে এই বি পর্যন্ত যে জায়গাটা আছে এই জায়গা ডি ডিসটেন্স, আর এইখান থেকে তোমার এই পর্যন্ত যাইতে লাগছে সময় লাগছে টি। তাহলে আমরা এর মৌখিক নিয়মে বলতে পারি টি সময়ে বা টি সেকেন্ড সময় অতিক্রান্ত দূরত্ব হলো ডি মিটার। অতএব 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কি হবে? 1 সেকেন্ডে ডি বাই টি। তাহলে এই ডি বাই টি মানে কি? উপরে বলছি দূরত্ব, নিচে বলছি কি? সময়। তাহলে আমরা এইখানে সরাসরি বলতে পারি দ্রুতি সমান সমান বলতে পারি, ডি এর জন্য বলবো আমরা দূরত্ব আর টি এর জন্য বলবো আমরা সময়। তো দুটি রাশিটার একটা সমীকরণ তৈরি করলাম, দ্রুতি সমান সমান দূরত্ব বাই সময়। এখন দেখো এর সাথে একটু মজা আছে, এটা যেহেতু ভেক্টর রাশি, আমি যে গল্পটা বলছি এই গল্পটা সেম থাকবে, শুধু আগে একটা শব্দ যোগ করব, সেগুলো নির্দিষ্ট দিকে। তাহলে বাকি গল্পগুলো সেম। তার মানে কি স্যার, একটু রিপিট করি আমি। নির্দিষ্ট দিকে একক সময়ে বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকে বেগ বলে। তাকে কি বলে বলবো বলুন তো? বেগ বলে। কথাটা আমি লিখলাম না, এটা এই জায়গা আমি আবারও বোঝাচ্ছি কি বলতে চাচ্ছি। বেগের ডেফিনিশনটা, বেগ বা ভেলোসিটি, সেটা বলছি এটা একটা ভেক্টর রাশি, তাই দিক শব্দটা আমি আগে সাবধান হয়ে গেলাম, লিখে নিলাম। নির্দিষ্ট দিকে সময় পরিবর্তনের সাথে সাথে পারিভাষিক সাপেক্ষে কোনো বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় বেগ। আমরা সরণের প্রকাশ করি এস দ্বারা আর দূরত্বের প্রকাশ করি আমরা ডি দ্বারা। তাহলে আজকে এখানে দেখবো টি সময়ে নির্দিষ্ট অতিক্রান্ত দূরত্ব মানে সরণ এস। তাহলে একক সময় কি হবে? একক সময় হবে এস বাই টি। তাহলে একক সময় যেটা হয় সেটাকে আমরা বেগ বলছি। তাহলে বেগ সমান সমান আমরা কি লিখতে পারি স্যার? সরণ বাই সময়। বেগকে সাধারণত বি দ্বারা প্রকাশ করা, বি ইজ ইকুয়াল টু এস বাই টি। তাহলে সমীকরণ পেয়ে গেলাম। এই কথাটুকু আবার রিপিট করব। আমাদের পড়ার বিষয় ছিল দ্রুতি কাকে বলে, বেগ কাকে বলে। দ্রুতি এবং বেগ দুটোটাই সময়ের সাথে সম্পর্ক একটা জায়গা অতিক্রান্তে। তাহলে আমরা এইটা দ্রুতিটা হলো স্কেলার রাশি, এখানে দিকের কোনো গল্প নাই, তাই আমরা বলছি একক সময়ে বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকে দ্রুতি বলে। আমরা সমীকরণ তৈরি করছি দ্রুতি সমান দূরত্ব বাই সময়। আর এখানে এটা যেহেতু ভেক্টর রাশি তাহলে নির্দিষ্ট দিকে বলতে হবে। নির্দিষ্ট দিকে একক সময় যে দূরত্ব অতিক্রম করে তাকে বেগ বলে। নির্দিষ্ট দিকে যে টি সময় অতিক্রান্ত দূরত্ব ধরছি আমরা এস, এখানে যেহেতু নির্দিষ্ট দিক আছে, এইখানে বলতে চাচ্ছি আমি আপনাকে একটা বিষয়, সরণের বিষয়টা হলো একটা দিক থাকবে আর একটা দূরত্ব থাকবে। তো দূরত্বের সাথে যুক্ত হলে সেটা কি বলা হয়? সরণ। এই যে সরণ বলছি একক সময় যেটুকু অতিক্রম করে তাহলে ভাগ করছি, তো সরণ বাই সময়। এই সংজ্ঞা আপনি দেখেন বিষয়টা এরকম হইতে পারে, বেগের মানে দ্রুতি। উত্তর কিন্তু সঠিক, এটা একটা ডেফিনিশন, বেগের মানে দ্রুতি। আবার যদি এইখানে কেউ এইভাবে বলে নির্দিষ্ট দিকে দ্রুতি বেগ, তাহলে সঠিক। কিছুক্ষণ আগে আমি মুছে ফেলছি, তখন কিন্তু লিখছিলাম যে সময় পরিবর্তনের সাথে সাথে পারিপার্শ্বিক সাপেক্ষে একক সময় যে দূরত্ব তুমি তাকে দ্রুতি বলে। এই কথার লগে যখন দিক যোগ করছি তখন হয়ে গেছিল বেগ, তার মানে নির্দিষ্ট দিকে দ্রুতি বেগ। আবার এই ব্যাগের যেমন ব্যাগ এরকম বলা হয় 10 মিটার সেকেন্ড ইনভার্স 1, উত্তর দিকে একটা গাড়ি চলে, উত্তর দিকে একটা গাড়ি চলে, তাহলে এটা ব্যাগ বুঝাইছে। এই ব্যাগের ক্ষেত্রে উত্তর শব্দটা বাদ দিলে তাহলে মান হবে, মান হলে দ্রুত হয়ে যাবে, তাই ব্যাগের মানে দ্রুতি। ওকে স্যার, দুইটা বিষয় বললাম। আবার একটা সংজ্ঞা আছে, এইভাবে বলতে পারে
যে সরণের পরিবর্তনের হারই ব্যাক। দেখেন তিন ধরনের ডেফিনেশন আছে ব্যাকের ক্ষেত্রে। সরণের পরিবর্তনের হারই ব্যাক। তাহলে আপনি যে বললেন সময়ের পরিবর্তনের সাথে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়াটা হলো গিয়ে আপনার দূরত্ব। মনোযোগ দিয়ে শুনুন, এটা যদি নির্দিষ্ট দিকে হয় তখন এই দিক থাকলে এইটুকুকে বলা হয় সরণ। এই যে এইখান থেকে একটা জায়গায় গেলেন, এটা ডিসটেন্স বা দূরত্ব বললেন, এইটুকু যাইতে আপনার সময় টি লাগছিল, তখন আপনি বলছিলেন d/t ইজ ইকুয়াল টু দ্রুতি, অর্থাৎ দূরত্বের পরিবর্তনে হার হইল দ্রুতি। কিন্তু যখন এটা দিক যোগ করবেন তখন ডি থাকবে না, তখন হয়ে যাবে এস। এস মানে কি সরণ, সরণের পরিবর্তন হার, সময়টা বাদ করলে সেটা হার, তখন এটা হয়ে যাবে ব্যাক। ক্লিয়ার? আমরা তখন হয়ে যাবে কি এটা আমাদের ব্যাক। তাহলে সরণের পরিবর্তন হারই ভালো বুঝলাম। কয়েকটা एग्जांपल দেই। এরকম যদি বলা হয়, দেখেন আমি একটু স্লো মোশনের কথা বলবো। বাইকের দ্রুতি 20 মিটার সেকেন্ড ইনভার্স 1 বলতে কি বুঝো? এরকমটা প্রশ্ন করা হয়। আমি আগে আপনাকে এরকম প্রশ্ন ফিজিক্সে থাকবে, প্রতিটা রাশি প্রতিটা অধ্যায় যদি পড়ি, আপনাকে আগে একটা কাজ করতে, দ্রুতি এর মিনিংটা কি দাঁড় করাইছিলাম বা সমীকরণটা দাঁড়াইছিলাম। আপনি বলছিলেন যে অবস্থানের পরিবর্তনের হারই বা দূরত্বের পরিবর্তনের হারই কি বলছিলাম আমরা? দ্রুতি। তাহলে দ্রুতি সমান দূরত্ব বাই সময়। এমন ভাবে মান বসাও যে তোমার আনসারটা 20 মিটার সেকেন্ড ইনভার্স 1 দেওয়া হয়। আমি আজকে থেকে বলে দিচ্ছি, ফিজিক্সে যত স্টুডেন্ট আছেন আপনারা সবাইকে, যদি কোনো সমীকরণ এরকম অনুপাত আকারে আসে, নিচেরটার মান 1 ধরবেন। আপনি পারবেন অন্য কিছু মিলাইতে, কিন্তু আপনি 1 ধরবেন। তাহলে উপরে এমন সংখ্যা বসাইতে যখন ভাগফল 20 হয়, তাহলে আমাকে 20ই বসাইতে হবে। দূরত্বের এসআই একক কি? দূরত্বের এসআই একক মিটার, সময় এসআই একক কি? সেকেন্ড। তাহলে 20 কে 1 দ্বারা ভাগ করলে 20 হচ্ছে, আর মিটার রয়েছে, সেকেন্ডে পাওয়ার 1 আছে, ভাগ থেকে গুণ অবস্থা গেলে সেকেন্ড ইনভার্স 1 হচ্ছে। এখন যদি এই কথাটা আমরা বলতে পারি, তাহলে আমার এই প্রশ্নের উত্তর হয়ে যাবে। বাইকের দ্রুতি 20 মিটার সেকেন্ড ইনভার্স 1 বলতে বুঝি বাইকটি তার আদি অবস্থান থেকে প্রতি 1 সেকেন্ডে 20 মিটার দূরত্ব অতিক্রম করে। প্রতি 1 সেকেন্ডে 20 মিটার দূরত্ব অতিক্রম করে। ওকে স্যার, ক্লিয়ার আমরা সবাই? শিওর। এখন দেখো, যদি বাইকের দ্রুতি না বলে এখানে বলতো একটি বাইকের বেগ 20 মিটার সেকেন্ড ইনভার্স 1, উত্তর দিকে বলতে কি বুঝো? উত্তর দিকে বলতে কি বুঝো? তাহলে তো সেটা হলো তোমার এরকম ভাবে, ব্যাগ সমান আমরা কি বলছি? ব্যাগ সমান বলছি সরণ বাই সময়, কারণ সরণের পরিবর্তন হারটাকে বলা হয় ব্যাগ। সরণের পরিবর্তন হারটাকে বলা হয় ব্যাগ। অ্যাকচুয়ালি আমি বলতে চাচ্ছি, তুমি কি সরণ বিষয়টা বুঝো? সরণটা এক প্রকার দূরত্ব, কিন্তু এর সাথে একটু কাজ করতে হবে দিক সহ দূরত্ব, তারপরে আমরা সময় লিখতে পারি। তাহলে আজকে আমরা এমন ভাবে মান বসাবো যেমন আনসারটা আমার 20 মিটার সেকেন্ড ইনভার্স 1 হয়। তাহলে আপনি একটু আগে বললেন নিচেরটা সবসময় আমরা 1 সেকেন্ড দিব, উপরটা 20 মিটার দিব, তাহলে মিটার আর সেকেন্ড মিলে আমার মিটার সেকেন্ড ইনভার্স হবে 20 কে 1 দ্বারা ভাগ করে 20 হবে। এখন এটা আমরা ভাষাগত উপস্থাপন করব। একটি বাইকের ব্যাগ 20 মিটার সেকেন্ড ইনভার্স, উত্তর দিকে বলতে বুঝি বাইকটি সময়ের পরিবর্তনের সাথে সাথে তার আদি অবস্থান থেকে উত্তর দিকে প্রতি 1 সেকেন্ডে 20 মিটার দূরত্ব অতিক্রম করে। এই দিক জায়গায় বলে বলছি, দূরত্ব বলছি। ওকে, ক্লিয়ার? তাহলে তোমাদের যদি বলা এরকম ভাবে একটি বাইকের ব্যাগ 10 মিটার সেকেন্ড ইনভার্স 1, পূর্ব দিকে বলতে কি বুঝো? তাহলে তোমরা কি করবা? সেম গল্পগুলো রাখবা। এখানে আমরা 10 বসাবো, এখানে আনসার আবার 10 আসবে। তাহলে আমরা বলবো একটি বাইকের ব্যাগ 10 মিটার সেকেন্ড ইনভার্স 1 পূর্ব দিকে বলতে বুঝি সময়ের পরিবর্তনের সাথে সাথে বাইকটি তার আদি অবস্থান থেকে 1 সেকেন্ডে 10 মিটার পূর্ব দিকে সরে যায়। উত্তর সঠিক। তাহলে আমরা আবার এই যে দ্রুতি যে আছে, এই দ্রুতি এবং ব্যাগ এদের প্রকারভেদ নিয়ে কথা বলবো। ব্যাগটা দুই প্রকার, একটা বলছি আমরা সুষম ব্যাগ, আর একটা আছে আমাদের অসম ব্যাগ। অনুরূপভাবে দ্রুতি আমরা দুই প্রকার বলবো, একটা হলো আমাদের সুষম দ্রুতি, আর একটা হলো আমাদের অসম দ্রুতি। আমি দুইটা উদাহরণের সাহায্যে 4টা বিষয় সহজ করার চেষ্টা করব। মনে করি এ বিন্দু থেকে একটি বস্তু বি পর্যন্ত গেছে এবং বি থেকে একটি বস্তু সি বিন্দু পর্যন্ত গেছে। এ থেকে বি এর দূরত্ব ধরলাম 100 মিটার এবং বি থেকে সি এর দূরত্ব ধরলাম আমি
200 মিটার। এ থেকে যখন বস্তুটি বি বিন্দুতে যায়, এ থেকে যখন বস্তুটি বিন্দুতে যায় তার সময় লাগছে ধরলাম আমি 10 সেকেন্ড, বি থেকে সি পর্যন্ত গেলে সময় লাগছে আমার 20 সেকেন্ড। তাহলে এখানে বলতে চাচ্ছি 10 সেকেন্ডে সে 100 মিটার দূরত্ব গেছে, আবার এই জায়গায় 20 সেকেন্ডে সে 200 মিটার দূরত্ব অতিক্রম করছে, 200 মিটার দূরত্ব অতিক্রম করছে। তাহলে এখানে যদি 10 দিয়ে আমি ভাগ করি, 10 মাঝে একবার, তাহলে বলতে পারি 1 সেকেন্ডে সে 10 মিটার দূরত্ব। এখানে 20 দিয়ে যদি ভাগ করি তাহলে 1 সেকেন্ডে সে 10 মিটার দূরত্ব অতিক্রম করছে। এখন এটাতে আমি এর সংজ্ঞাটা দিব। সুষম শব্দের অর্থই বোঝা যায় সমান, অর্থাৎ যদি কোনো বস্তু প্রতি একক সময়ে সমান দূরত্ব অতিক্রম করে তাহলে সেটাকে সুষম দ্রুতি বলা হয়। আবার রিপিট করতেছি, যদি কোনো বস্তু প্রতি একক সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, যেমন এখানে 1 সেকেন্ডে 10 মিটার, এখানে 1 সেকেন্ডে 10 মিটার হিসাব করে পাওয়া গেছে, তাহলে সেটা সুষম দ্রুতি। যদি গল্পটা এরকম হয়, এ থেকে যে সে বি পর্যন্ত গেল 100 মিটার, 100 মিটার, এখানে সময় লাগছে ধরো 20 সেকেন্ড। বি থেকে যে সি পর্যন্ত গেল 200 মিটার, এইখানে সময় লাগছে তার 10 সেকেন্ড। তাহলে কি হচ্ছে ভাগ করলে দেখা যাচ্ছে সে 1 সেকেন্ডে সে গেছে 5 মিটার, আর এইখানে ভাগ করে দেখা যাচ্ছে সে 1 সেকেন্ডে গেছে 20 মিটার। তাহলে 1 সেকেন্ডে একবার গেল, আপনার 1 সেকেন্ড সময়ে সে একবার গেছে কত? 5 মিটার, আবার 1 সেকেন্ডে গেছে 20 মিটার। তাহলে এটা সমান সময় সমান পথ গেছে না, তাহলে এটা অসম দ্রুতি। এটা কার एग्जांपल দিছি? অসম দ্রুতি। তাহলে সুষম বেগ কাকে বলে? যেহেতু বেগ একটা ভেক্টর রাশি, তাই আমি যদি আবার সুষম বেগের সংজ্ঞা দিতে চাই, এই কথাটার সাথে খালি একটা শব্দ যোগ করব, সেটা হলো নির্দিষ্ট দিকে। নির্দিষ্ট দিকে যদি কোনো বস্তু প্রতি একক সময়ে সমান দূরত্ব অতিক্রম করে তাহলে তাকে বলা হয় সুষম বেগ। এগুলো আমি যে কলম মার্ক করছি 1 সেকেন্ড প্রতি একক সময়, এটাও 10 মিটার, এটাও 10 মিটার, তাহলে এটা সুষম বেগ। অসম বেগের সংজ্ঞা দুই ভাবে দেওয়া যায়। অসম বেগের সংজ্ঞাটা দুই ভাবে দেওয়া যায়। কিরকম? এই কথাটা আমি রাখলাম এই জায়গায়, এই যে এরকম দেখেন আমি রাখলাম নির্দিষ্ট দিকে। নির্দিষ্ট দিকে যদি কোনো বস্তু প্রতি একক সময় সমান দূরত্ব অতিক্রম না করে, যেমন 1 সেকেন্ড 5 মিটার, এখানে 1 সেকেন্ডে 20 মিটার, তাহলে সেটাকে বলা হয় অসমবেগ। চলেন একটা एग्जांपल শেয়ার করি, দেখি আপনারা আইডেন্টিফাই করতে পারেন কিনা এটা আসলে কোনটার ভিতরে পড়বে। মনে করো এই এ জায়গা থেকে একজন ব্যক্তি এই বি পর্যন্ত আসলো, অর্থাৎ এ থেকে বি এর দিকে আসলো, এটা আমি ধরলাম উত্তর দিকে সে আসছে। সে 1 সেকেন্ডে অতিক্রম করছে 3 মিটার দূরত্ব। বি থেকে সি পর্যন্ত সে গেছে, এবারও কিন্তু ওই ভদ্রলোক 1 সেকেন্ডে 3 মিটার গেছে, তবে এবার সে গেছে পশ্চিম দিকে। এই সি থেকে ওই ভদ্রলোক 1 সেকেন্ডে আবারও 3 মিটার গেছে, তবে এইবার গেছে সে দক্ষিণ দিকে। দেখেন এ থেকে বিতে গেছে, বি থেকে সিতে গেছে, সিতে ডি বিন্দুতে গেছে। এখন এরকম যদি একটা প্রশ্ন এমসিকিউতে থাকে, উদ্দীপক চিত্র দ্বারা আপনার কোন উত্তরটা সঠিক, ক নাম্বার বললো সুষম দ্রুতি, খ নাম্বার বললো অসম দ্রুতি, গতে বললো সুষম বেগ, আবার গতে বললো অসম বেগ। তাহলে দেখেন এই যে প্রশ্নটা, এ থেকে বিতে গেছে উত্তর দিক 1 সেকেন্ডে 3 মিটার, আবার বি থেকে সিতে গেছে এখনো 1 সেকেন্ডে 3 মিটার বাট পশ্চিম দিক, সি থেকে ডিতে গেছে 1 সেকেন্ডে 3 মিটার দক্ষিণ দিকে গেছে। তাহলে এটা আনসার কি হবে? এখানে অনেকে ভুল করে, কয় স্যার সমান প্রতি 1 সেকেন্ডে সুষম দ্রুতি বলে ফেলে। অ্যাকচুয়ালি এটা সঠিক উত্তর হবে অসম বেগ। আমাকে প্রশ্ন করতে পারে কিভাবে স্যার? যদি এখানে দিক উল্লেখ আছে, এই যে উত্তর দিক, পশ্চিম দিক, দক্ষিণ দিক, তাই আমরা এই দ্রুতির গল্পটা বাদ দিলাম। আমরা চলে যাব এটা ব্যাগের মাঝখানে, কারণ দ্রুতি স্কেলার রাশির দিক থাকে না, ব্যাগ ভেক্টর রাশি, সেখানে দিক থাকে। এখানে মান ঠিক আছে, প্রতিবার মান ঠিক আছে, যদি মান ঠিক থাকে তাহলে সেটা হওয়ার কথা ছিল আমাদের সুষম বেগ। কিন্তু দিকের পরিবর্তন করছে, উত্তর দিক আইছে, পশ্চিম দিক গেছে, দক্ষিণ দিক গেছে, যেহেতু দিকের পরিবর্তন করছে তাহলে সেটা অসম বেগ। তাহলে এই জায়গাতে সংজ্ঞা দিছিলাম নির্দিষ্ট দিকে সমান সময় সমান পথ অতিক্রম না করলে অসম বেগ। কিন্তু আজকে যদি এরকম বলি দিক পরিবর্তন করলো কিন্তু মান ঠিক রাখলো, যেমন এই যেটা দিক পরিবর্তন করছে মান ঠিক রাখছে, তাহলে কিন্তু অসম বেগ। ক্লিয়ার আমরা সবাই? এটা কি করছে? মান ঠিক রাখছে কিন্তু দিক পরিবর্তন করে ফেলছে। যেহেতু ভেক্টর রাশির পরিবর্তনটা তিনটা কারণে হয়, শুধু মানের কারণে হয়, শুধু দিকের কারণে হয়, মান ও দিক উভয়ের কারণে পরিবর্তন ঘটে। এখানে মান ঠিক আছে কিন্তু দিকের পরিবর্তন করছে।
একটা শব্দ আছে, সেটাকে বলা হয় তাৎক্ষণিক দ্রুতি। তাৎক্ষণিক দ্রুতিটা বিষয়টা কিরকম? মনে করো তুমি ময়মনসিংহ শহর থেকে ঢাকা শহর যাচ্ছ, ময়মনসিংহ থেকে ঢাকা যাচ্ছ, এখানে 120 কিলোমিটার দূরত্ব, তার মানে 12,000 মিটার দূরত্ব। এইটুকু যাইতে তোমার সময় লাগে। ময়মনসিংহ শহর থেকে তুমি যাচ্ছ ঢাকা শহরে, 12,000 মিটার গেছো, সময় লাগছে তোমার কত? 1800 সেকেন্ড। তোমার এক বন্ধু মনে করো গাজীপুরে তোমাকে দেখলো, সে একটা বাসে দাঁড়াইছিল, জানলা তাকায় রয়েছে, হঠাৎ করে দেখলো তুমি তাকে গেলা, তোমাকে একটা জায়গায় দেখা শুরু করলো, আরেকটা দেখা শেষ করলো। তুমি কিন্তু ময়মনসিংহ শহর থেকে যাচ্ছ কোথায়? ঢাকা শহরে। টোটাল দূরত্ব কত? 12,000 মিটার, আর সময় লাগছে কত? 1800 সেকেন্ড। তোমার বন্ধু দরগা এই আগুনে সে গাড়িতে বসে আছে, তারা তাকায় দেখলো তুমি যাচ্ছ, তোমাকে একটা জায়গায় দেখলো, একটা জায়গায় হারিয়ে ফেললো। তো এই জায়গাটা খুব কম, মনে করো সে তোমাকে দেখছে 2 মিটার জায়গা, 12,000 মিটার তুলনায় 2 মিটার খুবই নগণ্য, আর তোমাকে দেখছে ওই সময়টা কাউন্ট করলো 0.1 সেকেন্ড। 0.1 সেকেন্ড মনে করো আমার এক্সাম্পল অনুযায়ী। তাহলে তাৎক্ষণিক শব্দটা মানে কি? আমরা বলি না সাডেন, হঠাৎ করে তোমাকে দেখ। তাৎক্ষণিক দ্রুতি বলতে বুঝাইছে খুব ক্ষুদ্র দূরত্ব, খুব ক্ষুদ্র দূরত্বকে যদি খুব ক্ষুদ্র সময় দ্বারা ভাগ করা যায়, তাহলে যে দ্রুতি পাওয়া যায় সেটাকে বলা তাৎক্ষণিক। সময়টা প্রায় শূন্যের কাছাকাছি হয়, তাহলে তাৎক্ষণিক দ্রুতি কি? খুব ক্ষুদ্র দূরত্বকে যদি খুব ক্ষুদ্র সময় দিয়ে ভাগ করা যায়, তাহলে যে দ্রুতি পাওয়া যায় সেটাকে বলা হয় তাৎক্ষণিক দ্রুতি, সেটাকে বলা হয় তাৎক্ষণিক দ্রুতি। অনুরূপভাবে যদি আমরা এরকম ভাবে লিখতে চাই তাৎক্ষণিক বেগ, তাহলে আমরা এরকম বলবো খুব ক্ষুদ্র সরণ। খুব ক্ষুদ্র সরণকে যদি খুব ক্ষুদ্র সময় দিয়ে ভাগ করি, তাহলে সেটা হবো তাৎক্ষণিক বেগ। এখানে যদি আমরা এবার লিখি তাৎক্ষণিক দুই ক্ষেত্রে ডেল ডি বাই ডেল টি, এখানে ডি আর ডেল এটা কিন্তু গুণ অবস্থায় বুঝে না, আমরা কিন্তু অনেক সময় বলি এ আর বি গুণ অবস্থায় আছে, কিন্তু এখানে বি ডেল যে বিষয়টা আছে এটা গুণ অবস্থা না, এটা বুঝাইছে ডিসটেন্সের ক্ষুদ্রতম মান, এটা সময়ের ক্ষুদ্রতম মান, মিললে হয়েছে ডেল বি। ওকে, তাহলে তাৎক্ষণিক দ্রুতি, তাৎক্ষণিক বেগ। আরেকটা বিষয় আছে, সেটা হলো গড় দ্রুতি আর গড় বেগ বলতে কি বুঝি? একটা বলছি গড় দ্রুতি আর একটা বলছি গড় বেগ। তাহলে আমরা কিন্তু গড় খুব সিম্পলি বুঝি। তুমি মনে করো বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, তিনটা সাবজেক্টে নাম্বার হয়েছে, একটা 99, আরেকটা 98, আরেকটা মনে করো 90, তিনটা যোগ করে তিনটা ভাগ করো। অনুরূপভাবে গড় দ্রুতি বলতে বুঝাইছে তোমাকে যত জায়গা তুমি গেছো মোট দূরত্বকে মোট সময় দেওয়া ভাগ করলে, মোট সময় দেওয়া ভাগ করে যা পাওয়া যাবে সেটা গড় দ্রুতি। গড় বেগ কি হবে? মোট সরণ বাই মোট সময়। মোট সরণ বাই কি হবে আমাদের? মোট সময়। তাহলে আমরা বুঝতে পারলাম আজকে দূরত্ব, তার সাথে শিখলাম সরণ, অনুরূপভাবে তার সাথে বাল মিলিয়ে পড়ছি আমরা দ্রুতি, বেগ, দ্রুতির প্রকার বেগ পড়ছি আমরা সুষম, অসম, বেগের ক্ষেত্রে সুষম, অসম। দেন এদিকে আমরা বলছি গড় দ্রুতি, তাৎক্ষণিক দ্রুতি। একটা প্রশ্ন তোমাদের সবার জন্য রইল, শব্দের বেগ সুষম বেগের বাস্তব উদাহরণ। সুষম বেগের বাস্তব উদাহরণ ব্যাখ্যা করে, এটা খ নাম্বার প্রশ্ন থাকে আমাদের। শব্দের বেগ সুষম বেগের বাস্তব উদাহরণ, এটা কিভাবে সম্ভব ব্যাখ্যা করতে হবে। এরকম ক্ষেত্রে আমরা আগে সুষম বেগের সংজ্ঞা দিব, যে আমরা জানি নির্দিষ্ট দিকে যদি বস্তু প্রতি একক সময় সমান দূরত্ব অতিক্রম করে তাকে সুষম বেগ বলে। শব্দের বেগ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ু মাধ্যমে পুরাতন বইয়ে 332 মিটার পার সেকেন্ড। অর্থাৎ কি বুঝাইছে? যে বায়ু মাধ্যমে তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস থাকে, 1 সেকেন্ডে 332 মিটার যায়, পরের সেকেন্ডে 332 মিটার যায়, পরের সেকেন্ডে 300 মিটার। যেহেতু এখানে মান আর দিকের পরিবর্তন হচ্ছে না, তাই শব্দের বেগ সুষম বেগের বাস্তব উদাহরণ। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।